আমার সঙ্গে বিভিন্ন ডিজিএফআই বলেন বা সেনাবাহিনীর বড় বড় অফিসাররা ওই সিম কার্ড বদলিয়ে তারা আমাকে টেলিফোন করেন ঢাকা থেকে। আমি প্রায় ওদের টেলিফোন কনভারসেশন পাই, জিজ্ঞেস করেন স্যার আমরা কি করব, আমরা তো একেবারে বারুদ, একেবারে একটা ম্যাচের কাঠি দিলেই ফেটে পড়বে। সেনাবাহিনী হাসিনাকে উৎখাত করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, একটা নেতৃত্ব দরকার। 2007 সালে যে তথাকথিত 11 যেটা হলো, জেনারেল মইনের মাধ্যমে যে সামরিক শাসন প্রতিষ্ঠিত করা হলো, মূলত একটা ভারতপন্থী পশ্চিমাপন্থী সরকারকে এখানে নিয়ে আসার জন্য। এর আগে যে বিএনপি সরকার ছিল, জামাত ইসলামের সঙ্গে যাদের অ্যালায়েন্স ছিল, এই জামাত ইসলামী এবং বিএনপির এই কোয়ালিশন সরকারকে শেখ হাসিনা খুবই সাফল্যের সঙ্গে একটা ইসলামী মৌলবাদী, একটা সন্ত্রাসবাদীর সমর্থক সরকার হিসাবে প্রচার করতে কিছুটা হলেও সমর্থ হয়েছিল। তবে দেখুন দেখুন ব্যাপারটা কিন্তু পশ্চিমা দেশগুলো, আমেরিকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তারা এসব ব্যাপারে ওয়াকেফাল। কিছুদিন আগে উইকিলিক্স হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে 2009 সালে বা 10 সালে যে টেলিফোন করেছিলেন, সেই টেলিফোনের ট্রান্সক্রিপ্ট তারা বের করেছে উইকিলিক্স, এবং সেখানে হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে বলছেন যে দেখো তুমি 2008 সালে ভারতের সাহায্যে যে ভোট চুরি করে ক্ষমতায় এসছো, আমরা সেটা জানি, জানার পরেও তোমাদেরকে আমরা একটা সার্টিফিকেট দিয়েছিলাম যে তোমরা একটা নির্বাচিত সরকার, কেননা তোমরা ভারতের সঙ্গে মিলে, এবং ভারত আমাদের বন্ধু, তখন কংগ্রেস, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, এই যে ভারতের সঙ্গে একটা ভারতপন্থী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তৎকালীন ভারতপন্থী সরকারটা ছিল ওতপ্রোতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড কিংডম, ব্রিটেনের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্ক ছিল তাদের। এবং হিলারি ক্লিন্টনের কথা এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা জানি তুমি চুরি করে এসছো, ভারতের সাহায্যে ক্ষমতায় বসেছো, তারপরে তোমাদেরকে আমরা সমর্থন করেছি, কিন্তু ইদানিং তুমি ডক্টর ইউনূস সম্বন্ধে যে সমস্ত কার্যকলাপ করছো, তাকে বাধা দিচ্ছ, তাকে অপমানিত করছো, এবং তুমি জানো যে ডক্টর ইউনূসের সঙ্গে পারিবারিক ভাবে আমাদের বহু বছরের বন্ধুত্ব, এটা আমরা খুব ভালো চোখে দেখছি না। আর দ্বিতীয়ত, তুমি আইনের নামে এই যে মানে স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে দমন করার নামে আইন লঙ্ঘন করে তথাকথিত ট্রাইব্যুনাল দিয়ে তুমি যে এই লোক জামাত ইসলামের লোকদেরকে বিচার করছো, সেটা কিন্তু আমরা কোনো ভালো চোখে দেখছি না। সোজা কথায় তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের যে কার্যকলাপ, এই যে স্কাইপ কেলেঙ্কারির পরে, যেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটা ইকোনমিস্ট পত্রিকাতেও বেরিয়েছিল, এবং ওটা আমার দেশ পত্রিকাতে মাহমুদুর রহমান প্রকাশ করার জন্য তাকে জেল জুলুম করে কত বছর জেলে রাখলো, মানে তার পত্রিকা বন্ধ করে দিল, তার উপর প্রচন্ড অত্যাচার করা হলো। ওনার দোষটা ছিল কি, উনি সেই স্কাইপ কেলেঙ্কারির ইকোনমিস্টের যে ইংরেজি সংবাদ, ওটার বাংলা করে আমার দেশ পত্রিকা দিয়েছে। সেখানে কি সেই স্কাইপ কেলেঙ্কারিটা কি, তৎকালীন ট্রাইব্যুনালের একজন জাস্টিস নিজামুল হক, তিনি বেলজিয়ামে প্রবাসী এক বাঙালি ডক্টর জিয়াউদ্দিনকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো লাশ চান, এখন আমি কি করি, তো মানে ফাঁসি দিতে চান কয়েকজনকে। তখন জিয়াউদ্দিন বলেছেন আপনি চিন্তা করেন না, আমি আপনাকে 500 পৃষ্ঠাটা রায় লিখে দিব, আপনি কয়েকজনকে ফাঁসি দিতে পারবেন, কয়েকজনকে ঝুলাতে পারবেন। তারপরে নিজামুল হক বলছেন যে আমার যে পাবলিক প্রসিকিউটর কি জিয়াউল হক মালুম না কি নাম যেন, মালুম, উনি আমাকে বলেন, হাসতে হাসতে বলছে, উনি আমাকে বলেন যে স্যার আপনার এজলাসে আমি খাড়াইয়া যাবো, আপনি আমারে বসাইয়া দিবেন, লোকজন মনে করব আপনার সঙ্গে আমার কোনো খাতির নাই। এবং জিয়াউদ্দিন এবং নিজামুল হক খুব হাসছেন। এই জিনিসগুলো ইকোনমিস্ট পত্রিকা পর্যন্ত ইকোনমিস্টে বেরিয়ে গেছে। সুতরাং হিলারি ক্লিন্টনই বলেন, আর প্রেসিডেন্ট ওবামা বলেন, আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, সবাই জানতেন যে বাংলাদেশে এই যে যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার নামে যে প্রহসন করা হচ্ছে বিচারের নামে, সেটা যে একটা খারাপ জিনিস,
এটা দিয়ে গণতন্ত্রের জন্য মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিলেন। তখন কিন্তু অলরেডি আপনার ইরাকে এবং সিরিয়াতে দেখেন ওই ইসলামিক স্টেট যারা পরে এই সিরিয়া এবং ইরাকের বিরাট অংশ দখল করেছিল, তারা কিন্তু তখন যুদ্ধে তৎপর। তারা কিন্তু তখন ওই বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন করছে সৌদি আরবের এবং আল কায়দা এবং আইসিস পুষ্ট হয়ে। তো আমেরিকা তাদেরকে সমর্থন করছে, কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে যে শেখ হাসিনার যে মানবাধিকার লঙ্ঘন, এটা কিন্তু হিলারি ক্লিন্টন এই যার প্রাইভেট টেলিফোন কনভারসেশনে পলে কিন্তু উনি হাসিনাকে বলেছিলেন। আমি মোদ্দা কথাটা যে আমি এত বড় কথা এই জন্য বললাম যে 2001-এর এই 9/11-র পর থেকে আফগানিস্তানে তালিবানদের সঙ্গে যুদ্ধ এবং ইসলামিক স্টেট এবং আল কায়দার যে বিভিন্ন কার্যকলাপ ছিল ইউরোপে এবং অন্যত্র, সে ব্যাপারে আমেরিকার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবাই একটু সন্ত্রস্ত ছিল, তারা সবাই ভয় পেত। কিন্তু দেখুন এখন দেখুন তালেবান যারা ছিল সন্ত্রাসী, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বসে এখন এক টেবিলে বসে তারা কিভাবে আফগানিস্তানে একটা শান্তি স্থাপন করা যায় সে ব্যাপারে আলোচনা করছেন, যেটা 5 বছর আগে অকল্পনীয় ব্যাপার ছিল। মানে ইসলামিক স্টেট এর পরাজয়ের পরে 2016 সালের পরে সারা পৃথিবী ব্যাপী এই তথাকথিত ইসলামী সন্ত্রাস, এটা একটা মানে বছরে এক জায়গায় কোথাও একটা ঘটছে, কোনো বছর কোনো ঘটনাই ঘটছে না, এটা ক্রমান্বয়ে স্তিমিত হয়ে আসছে। এবং যেটা আমি আমার বইতেও বলেছি যে পৃথিবী অলরেডি পোস্ট টেররিজম এবং পোস্ট ইসলামিজমের যুগে প্রবেশ করেছে। আমার যে গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, আমার একটা বই যেটা 2014 সালে বেরিয়েছিল, সেখানে আমি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি যে আমরা অলরেডি ওই যে ইসলামিজম, টেররিজম এগুলোর থেকে উত্তরণ ঘটে আমরা একটা নতুন পোস্ট টেররিজম, পোস্ট ইসলামিজমের জগতে আমরা পা রাখছি। সুতরাং হাসিনা যদি সেই পুরানো খেলা খেলেন, যেটা দিয়ে যখন মনে আছে আপনার, যখন প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন, হাসিনা যখন প্রধানমন্ত্রী 2001 সালে, তাকে সাভারে যেতে দেয়া হলো না এবং উনি প্রধানমন্ত্রী, উনি বলছেন না ওখানে যাওয়া যাবে না, ওখানে আল কায়দার লোকজন অ্যাম্বুশ করে প্রেসিডেন্ট ক্লিন্টনের গাড়ি বহরের উপর হামলা করতে পারে। তো ক্লিন্টন সেই সফর বাতিল করে দিলেন। তার মানে দেশের প্রধানমন্ত্রী সর্বত্র বলে বেড়াচ্ছেন যে আমাদের দেশে কিন্তু চারদিকে ইসলামিস্ট টেররিস্টরা গিজগিজ করছে এবং এর পেছনে রয়েছে বিএনপি এবং জামাতে ইসলামী। তার মূল উদ্দেশ্য ওটাই, এই দুটো দলকে কুপকাত করা। এবং সেটা তখন কাজ করলেও আজ যখন পশ্চিমা জগৎ তালেবানদের সঙ্গে আলোচনায় বসছেন এবং পাকিস্তানের ব্যাপারেও তারা মোটামুটি একটা পজিটিভ দৃষ্টি দিচ্ছেন, সেখানে ওই খেলা, ওই যে বাঘ আসলো বলে ইসলামিস্টরা চলে আসলো, আমাদেরকে টিকিয়ে রাখো, এটা ধোপে টিকবে না। হাসিনার এই খেলা চলবে না। তবে উনি চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আসলে আমরা সবাই জানি যে যুদ্ধ অপরাধের বিচার ক্ষেত্রে বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে হস্তক্ষেপ গুলো করেছে এবং গত আপনার 49 বছর বা 50 বছর স্বাধীনতা প্রায় উপনীত, সেই হিসাবে নানা প্রতিষ্ঠানগুলোকে বিগত বছরগুলোতে নানাভাবে ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে। তো এমনিতে আপনার কি মনে হয়, যুদ্ধাপরাধ ইস্যুটাকে আসলে কি শুধুমাত্র এটাকে তারা আসলে প্রমাণ বা যে ন্যায় বিচারের যে কাঠামোটা, যেমন ইংলিশে একটা কথা বলা হয়, বিচার শুধু করলে হবে না, সেটা দৃশ্যমান করতে হয়, যাতে মানুষ বুঝে যে ন্যায় বিচার হয়েছে এখানে। তো সে এখন আপনার আসলে কি মনে হয়, আদৌ কি আসলে তারা কি মানে তাদের কি বিচারের পদ্ধতিতে সমস্যা ছিল, না অভিযোগটা তাদের বিরুদ্ধে যা ছিল সেখানেও কিছু সত্যতা বিষয় ছিল? আসলে বিচারটা তো পুরোটাই প্রহসন। এখন অনেকেই বলে যে দেখেন, দ্বিতীয় মহাযুদ্ধে যারা হিটলারের সহযোগিতা করেছে, এই ইহুদিদের মেরেছিল, তাদের 40 বছর, 50 বছর, 60 বছর পরেও ধরে এনে ফাঁসি দেওয়া হয়েছে বা জেল দেওয়া হয়েছে। 80-90 বছর বয়স্ক লোকদেরকে ধরে আনা হচ্ছে, এটা উদাহরণ দেওয়া হয়। সুতরাং 1971 সালে তারা অপরাধ করেছিল 49 বছর আগে, 45 বছর আগে। সুতরাং তাদেরকে বিচার করা যাবে না কেন? এটা হচ্ছে আওয়ামী লীগের যুক্তি, খুবই ভালো যুক্তি। কিন্তু ব্যাপারটা হচ্ছে
যে প্রথমত শেখ মুজিবুর রহমান 1973 সালে একাধিকবার বলেছেন যে আমি পাকিস্তানি যারা যুদ্ধাপরাধী ছিল 195 জন, তাদেরই বিচার করতে পারলাম না, তাদেরকে মাফ করে দিয়েছি। সুতরাং আমার দেশের লোকজন যারা পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করেছে তাদেরকে মাফ করা ছাড়া উপায় নেই। এবং এটা পিনাকি ভট্টাচার্যের যে বইটাও যুদ্ধোত্তর বাংলাদেশ, সেখানে উনি ভাবে প্রমাণ দিয়ে দেখিয়েছেন। শেখ মুজিব বলছেন একজনকে যে তুমি আমার চেয়ারে বসলে তুমিও তাই করতে, সবাইকে মাফ করে দিতে হবে। সেখানে এবং তখন সালাউদ্দিন কাদের চৌধুরী, বাবা ফজল কাদের চৌধুরী, আব্দুল সবুর খান, এদের সবাইকে ছেড়ে দেওয়া হলো, যদিও ওই ফজল কাদের চৌধুরী জেলখানায় মারা গেলেন। তবে শেখ মুজিব বেঁচে থাকলে এই বিচারের এই প্রহসনটা হতো না। তবে এখন সবচেয়ে মজার ব্যাপার, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মৌলানা মতিউর রহমান নিজামী, এই দুটো নাম আমি নিচ্ছি এই জন্য যে দুজন ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠতম রাজনৈতিক বন্ধু, সহচর। সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব তো এমন ছিল যে যখন শেখ হাসিনা অপোজিশন বিরোধী দলের নেত্রী, সুধা সদনে সালাউদ্দিন কাদের চৌধুরী তার ছেলের বিয়ের কার্ড দিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলেন এবং রুদ্ধ দ্বারে তারা 1 ঘন্টার বেশি ঘরে বন্ধ করে কথা বললেন। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টেও এবং সর্বত্র বলতেন যে ও তো আমার চাচাতো বোন, শেখ হাসিনা আমার চাচাতো বোন। এবং পার্লামেন্টে একবার উনি বলেছিলেন মজা করে যে প্রধানমন্ত্রী আপনি ভুলে যাবেন না আপনার এই যে এই আঙ্গুলে কিন্তু আমার দেয়া আংটি পরার কথা ছিল। মানে তাদের মধ্যে এক সময় বিয়ে হোক এরকম একটা ব্যাপার পাকিস্তান আমলেই ফজল কাদের চৌধুরী এবং শেখ মুজিবুর রহমানের ভেতরে মানে একটা আলোচনা হয়েছিল যে তাদের বিবাহের সম্ভাবনাও ছিল। এবং যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যদি 2016 সালে যখন ওনাকে ফাঁসি দেওয়া হলো 2016 বা 15-তে, তখন যদি উনি যুদ্ধাপরাধী হন, তো 71 সালের পর থেকে যতদিন শেখ হাসিনা দেশে আসার পর থেকে তার সঙ্গে যে ওঠা বসা করছেন, ঘর বন্ধ করে গল্প করছেন, তখন কি শেখ হাসিনা জানতেন না যে এই লোকটা যুদ্ধাপরাধী? আপনি ইউরোপের এমন কোন উদাহরণ দেখাতে পারবেন যে যে লোকগুলোকে জার্মান কলাবরেটরদেরকে, যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা জার্মান চ্যান্সেলর কথা বলছেন, দরজা বন্ধ করে হাসি ঠাট্টা করছেন, এরকম কোন এক্সাম্পল তো ছিল না। তারা পালিয়েছিল, ধরা পড়ার পরে তারা ফাঁসি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে। একই ব্যাপার মতিউর রহমান নিজামীর সঙ্গে তারা কোয়ালিশন করছেন। একবার তারা করলেন এরশাদের সেই অবৈধ নির্বাচন, যে নির্বাচন হাসিনা বললেন যারা এই 86 সালে নির্বাচন করবে তাদেরকে জাতীয় বেঈমান বলা হবে, মনে আছে আপনার? 1986 সালে। সেই 86 সাল থেকে নিজামী, গোলাম আজম এরা মিলে, হাসিনা একসঙ্গে মিলে খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এরশাদের সঙ্গে মিলে তারা নির্বাচন করছেন তাকে বৈধতা দেওয়ার জন্য। আবার তারা দেখেন 92 সাল থেকে 96 সাল পর্যন্ত এই খালেদা জিয়া যে প্রথম যখন প্রধানমন্ত্রী হলেন ওই সময় যে আন্দোলনটা, সেখানে কিন্তু জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ পাশাপাশি হাত ধরাধরি করে তারা আন্দোলন করেছেন। এবং আমার বন্ধু বান্ধব, আমি তো শেখ হাসিনার সমবয়সী, তো আমাদের কমন ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছেন। আমি শেখ হাসিনাকে বহুবার দেখেছি, কমপক্ষে 50 বার। এই আপনার সঙ্গে যেরকম কথা হচ্ছে সামনাসামনি কথা হয়েছে, আমি ঘনিষ্ঠ ভাবে চিনি। তা আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা শুনেছি এক বিয়ে বাড়িতে গেছেন, শেখ হাসিনার পাশে বসে আছেন মতিউর রহমান নিজামী, শেখ হাসিনা নিজামীর পাতে বিরিয়ানি বেড়ে দিচ্ছেন এবং হাসি ঠাট্টা করছেন, কথাবার্তা বলছেন। এগুলো ছবি এসছে পার্লামেন্টে, তোফায়েল আহমদ, শেখ হাসিনা, মৌলানা নিজামী, মৌলানা আল মুজাহিদি, এরা সবাই হাসি ঠাট্টা করছেন, কথাবার্তা বলছেন, সংবাদ সম্মেলন করছেন, একসাথে কথা বলছেন, হাসি ঠাট্টা করছেন। তারা হঠাৎ করে যুদ্ধমূল অপরাধী হয়ে গেলেন, তাদেরকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হলো। উদ্দেশ্য একটাই, তারা যদি বিএনপি কে ছেড়ে যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতো, সালাউদ্দিন কাদের চৌধুরী বা মতিউর রহমান নিজামী বা জামাত ইসলামী, তাহলে কিন্তু শেখ হাসিনা জামাত ইসলামীর একটা লোককে ফাঁসি দিত না এবং এই যুদ্ধ অপরাধীর এই প্রশ্নটাই উঠত না। এবং এটা হচ্ছে ওই পলিটিক্যাল স্ট্র্যাটেজি, আর কোনো কারণ নাই।
শেখ হাসিনার গদি টলটলায়মান, তার যে দেশরক্ষা মন্ত্রী অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল তারেক সিদ্দিকীকে গুণ খুমের হোতা বলছেন, বলছে যত রকমের র্যাবের যে মানুষ হত্যা করছে, ডিজিএফআই যে মানুষ মারছে, তার পেছনে রয়েছে তারেক সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, মেজর জেনারেল জুবায়ের। এই নামগুলো জেনারেল আজিজ তার টেলিফোন কনভারসেশনে তার ব্যাচমেট কর্নেল শহীদউদ্দিন খানের কাছে বলেছিলেন, যেটা সাংবাদিক ডক্টর কনক সারওয়ার তার শোতে ওই টেপ বাজিয়ে ওই টেলিফোন কনভারসেশনের টেপ বাজানো হলো এবং কর্নেল শহীদ স্বীকার করলেন যে এটা জেনারেল আজিজেরই কণ্ঠস্বর। আপনি চিন্তা করেন, আজকে যদি ব্রিটেনের যে সেনাবাহিনীর প্রধান, তিনি যদি ব্রিটেনের ডিফেন্স মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন যে ও তো আসলে রাশিয়ার দালাল, বা ও হচ্ছে ব্রিটেনের শত্রু, ও পশ্চিমা, ও অন্য কারো শত্রু এজেন্ট হিসেবে আমাদের দেশে কাজ করছে, এবং সে লুটেরা, সে খুনি, সে ডাকাত, যদি মনে করেন, যদি আমেরিকা যুক্তরাজ্যের সেনাবাহিনীর প্রধান যদি এটা বলেন, এবং তারপরে কি হবে? বিচার হবে, ইনভেস্টিগেশন হবে, এবং ইনকোয়ারিতে ওই দুইজনের একজনের চাকরি যাবে, দুজনের একজন জেলে যাবেন। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা দেখেন কি চমৎকার। জেনারেল তারেক সিদ্দিকীও বহাল তবিয়তে বসে আছেন, এবং শুধু তাই না, যে ব্রিগেডিয়ার জিয়াউল হাসান এবং জেনারেল আজিজ দুজনকে আবার মেডেল দেওয়া হল, ডেকোরেট করা হল, একটা অনেকগুলো অফিসারদের ভেতরে এই দুজনকেও করা হল। মানে আমি যাকে খুনি বলছি সেও আমার সঙ্গে সঙ্গে মেডেল পাচ্ছে, আমিও পাচ্ছি, দুজনের চাকরি আছে। ব্যাপারটা কি? সেনাবাহিনী সম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত। আমার সঙ্গে বিভিন্ন ডিজিএফআই বলেন বা সেনাবাহিনীর বড় বড় অফিসাররা ওই সিম কার্ড বদলিয়ে তারা আমাকে টেলিফোন করেন ঢাকা থেকে। আমি প্রায় ওদের টেলিফোন কনভারসেশন পাই, জিজ্ঞেস করেন, স্যার আমরা কি করব? আমরা তো একেবারে বারুদ, একেবারে একটা ম্যাচের কাঠি দিলেই ফেটে পড়বে। সেনাবাহিনী হাসিনাকে উৎখাত করার জন্য গ্রীব হয়ে বসে আছে, একটা নেতৃত্ব দরকার। সুতরাং ওই রকম অবস্থায় হাসিনা সরকার চাচ্ছে যে দেশে একটা ইসলামিক আন্দোলনের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, জামাতে ইসলামী কিন্তু কোনোদিনও, আমি কোনো জামাতের সমর্থক নই, জামাতে ইসলামী ট্র্যাক রেকর্ডে আল কায়দা বা তালেবান বা ইসলামিক স্টেটের সঙ্গে কোন রকম সম্পৃক্ততার কোনো ইতিহাস নেই। জামাত কোনো সন্ত্রাসবাদী দল না। এবং এই যে হেফাজত ইসলাম বলেন বা যতগুলা পীর সাহেবদের দল, অন্যদের দল যেগুলো বলেন, তাদের কারোরই ট্র্যাক রেকর্ডে এটা নেই, এই স্টিগমাটা নেই যে এরা কোনো সময় বোমাবাজি করেছেন বা কোনো জায়গায় মানুষ হত্যার ব্যাপারে তারা কোনো রকম সহযোগিতা করেছে। তাদের এরকম কোনো রেকর্ড নেই। যারা যারা টেরোরিজমের কাজ করে, এবং ব্রিটেনে, আমেরিকাতে, তাদের অধিকাংশই কিন্তু মাদ্রাসা পড়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক না। তারা ক্লিন শেভেন, আপনার আমার মতো মানে সেকুলার এডুকেটেড, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের সংখ্যা অনেক বেশি। 9/11 যে যতগুলো বোমার ছিল সবগুলো ইঞ্জিনিয়ার। টেকনোক্র্যাটরা, মুসলিম টেকনোক্র্যাটরা টেরোরিজমের দিকে যায়। যারা ধরেন দর্শন, সাহিত্য, ইতিহাস পড়াশোনা করেছে বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী অথবা মাদ্রাসায় পাশ করে যারা এসছে, তাদের ভেতর থেকে ইসলামী সন্ত্রাসবাদীদের জন্ম হয় না। সুতরাং এই যে বললেই হচ্ছে দাড়িওয়ালা লোকরা, টুপিওয়ালা লোকরা রাস্তায় নেমেছে, এরাই সন্ত্রাসী, একেবারে ডাহা মিথ্যে কথা। গণতন্ত্রের মূল ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট। যে ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখেছেন 400 পৃষ্ঠার, বইয়ের নাম হচ্ছে ট্রাস্ট। ওটা দেখিয়েছেন যে এই একে অপরকে বিশ্বাস না করা পর্যন্ত তোমরা সমকক্ষ হবে না এবং তোমরা একে অপরকে বিশ্বাস করবে না। তো আমাদের সমাজটা হচ্ছে একটা ঔপনিবেশিক উত্তর সমাজ। আমাদের বাংলাদেশ 1000 বছর ধরে বিদেশিদের দ্বারা শাসিত। মানে সেই সেন যুগ থেকে শুরু করে তারপরে আপনার দিল্লি আপনার স্বাধীন সুলতান, এই সুলতান যারা আছেন, ইলিয়াস শাহ হোসেন শাহরাতে কই বাঙালি না। তারপরে ধরেন মোগলদের আমলে আমরা বিদেশিদের শাসিত হয়েছি। এমনকি সিরাজউদ্দৌলা, মীর জাফরও এদেশীয় না,
তারা কেউ বাঙালির মতো দেখতেও না, বাংলায় কথাও বলতেন না। আমরা বাংলাদেশের মানুষ প্রথমে স্বাধীন হলাম 1947 সালে। আমরা যতই বললে আমরা পাকিস্তানি শাসন, তখন আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, বিদেশ বৈদেশিক বিষয়ক মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, পার্লামেন্ট মেম্বার বাঙালিরা মন্ত্রী হচ্ছেন, গভর্নর হচ্ছেন। সুতরাং ওই 47 সাল থেকে 71 পর্যন্ত আমরা পরাধীন ছিলাম, এটা একটা অবাস্তব ব্যাপার। যেমন প্রফেসর আহমদ শরীফ বলেছেন যে আমরা 1947 সালেই স্বাধীন হয়েছি, আর 1971 সালে আমাদের অধিকার ফিরে পেয়েছি, পূর্ণ অধিকার। আমরা 47 থেকে 71 থেকে 2000 সাল পর্যন্ত আমরা নিজেদের শাসন করছি। যেটা মূল বিষয়, যেটা আমি আসছি 1 মিনিটে শেষ করছি, যে যতক্ষণ পর্যন্ত সমাজে মিউচুয়াল ট্রাস্ট এবং মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক মর্যাদা দেওয়ার যে ব্যাপারটা যতক্ষণ নাও হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসবে না। তার মানে এই নয় যে ততক্ষণ পর্যন্ত একটা স্বৈরাচারী শাসক শাসন করবে। চার্চিল বলেছিলেন, ডেমোক্রেসি is a bad system of government. Democracy is a bad system of governance, but each other are worse. Others are worse. মানে গণতন্ত্র খুবই খারাপ ব্যবস্থা, কিন্তু অন্য যতগুলো ব্যবস্থা আছে শাসন করার, ওগুলো আরো খারাপ। সুতরাং খারাপের মধ্যে গণতন্ত্রই ভালো। এবং শেখ হাসিনারা ওদের তার সমর্থকরা যেটা বলে, ও বাংলাদেশ এখনো গণতন্ত্রের জন্য তৈরি না, সুতরাং আমরা এইভাবে এই একদলীয় সরকার চলবে, এটাতে একটা এক্সকিউজ হতে পারে না। তবে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে আমাদের এই যে কনস্টিটিউশনের কথা যেটা আপনি বললেন, কনস্টিটিউশন তখনই মানে মানে চালু হবে, ইফেক্টিভ হবে, যখন জনগণ কনস্টিটিউশন বা আইন মানার কথা চিন্তা করবে। কিন্তু এই যে ঔপনিবেশিক শাসনের ফলে 1000 বছর ধরে বিদেশি দ্বারা শাসিত হওয়ার ফলে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে একটা ব্যাপার যে দেশ আর আমি দুইটা এন্টিটি। সুতরাং সরকার ডাল দরিয়া মে ডাল, এই যে কনসেপ্টটা, যে যতদিন না যাবে আপনার ভেতর দেশপ্রেমও আসবে না, গণতন্ত্রও আসবে না।